থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান বা মোড নিয়ে। সংখ্যাগুরু মান এর অপর নাম ভূইষ্ঠক। সংখ্যাগুরু মানও হলো সংখ্যামালার বা রাশিমালার পরিচয় বহনকারী বা প্রতিনিধিত্বকারী মধ্যগামিতার একটি মাপক বা কেন্দ্রগামিতার একটি মাপক। সংখ্যাগুরু মান বলতে কি বোঝায়? সংখ্যাগুরু মান বলতে বোঝায় সংখ্যামালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে। সংখ্যামালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে, অথবা এভাবে বলা যায় যে সংখ্যাটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেটি হলো সংখ্যাগুরু মান। আমরা ছোট্ট একটি উদাহরণের সাহায্যে অতি সহজে বোঝার চেষ্টা করব। যে মনে করলাম 2, 3, 2 এর সংখ্যাগুরু মান কত? দুই, 3, 2 এর সংখ্যাগুরু মান কত? তো খুব সোজা, সব থেকে বেশি কে আছে? 2 আছে সব থেকে বেশি, 3 আছে কম। তো সব থেকে বেশি বার রয়েছে 2, তাই 2 হচ্ছে সংখ্যাগুরু মান। এর থেকে সোজা কিছু হয়? বলতে হবে প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশিবার রয়েছে 2, অতএব সংখ্যাগুরু মান সমান 2। আরেকটি যদি উদাহরণ আমরা নিই, যে মনে করলাম 1, 2, 5, 3, 2, 4, 5 এর সংখ্যাগুরু মান কত? তাহলে প্রদত্ত তথ্যে যে সংখ্যাগুলি, যে মানগুলি দেওয়া আছে, উত্তর করার সময় তাদেরকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে বেশি সহজে সুবিধা হবে, উত্তরটি করা যায়। তো প্রথমে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। প্রদত্ত তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ছোট থেকে বড়। প্রথমে 1 একবার আছে আর নেই, 2 দুইবার আছে, আন্ডারলাইন করে করে করব, 3 একবারই আছে, 4 একবার আছে, 5 দুইবার। অতএব প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশিবার রয়েছে সবচেয়ে বেশিবার কে আছে? এখানে দেখতে পাচ্ছি 2ও আছে 2 বার, 5ও আছে 2 বার, বাকিগুলো একবার করে। তাহলে সংখ্যাগুরু মান সবচেয়ে বেশিবার কে রয়েছে? 2 বলবো না 5 বলবো? উত্তর হলো দুটোই বলতে হবে। প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশিবার রয়েছে 2 এবং 5। অতএব সংখ্যাগুরু মান সমান 2,5। এরকম কোনো তথ্যের বা তথ্যমালার সংখ্যাগুরু মান যদি 2টি হয়, তখন তাকে বলা হয় বাইমোডাল, বা বাংলায় বলে দ্বিসংখ্যাগুরু মান বা দ্বিভূইষ্ঠক বললেও হয়।
দ্বিভূইষ্ঠক। আর যদি একটি সংখ্যাগুরু মান থাকে তখন তাকে বলে ইউনিমোডাল। কি বলে? ইউনিমোডাল বা এক ভূইষ্ঠক। বা ইউনিমোডাল। তো এরকম যদি সংখ্যা এখানে কম আছে বলে আমরা অতি সহজেই ঊর্ধ্বক্রমে সাজিয়ে অঙ্কটা সমাধান করতে পারছি, কিন্তু অনেকগুলি মান যদি থাকে, কোনো তথ্যমালার মধ্যে অনেকগুলি তথ্য যদি থাকে, অনেকগুলি যদি মান থাকে, তবে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে অতি সহজে অঙ্কটা করতে পারি। এভাবে করলেও চলবে, অথবা আরেকটা রাস্তা আছে, আরেকটা পদ্ধতি আছে, প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজনের তালিকা। পরিসংখ্যা বিভাজনের তালিকা করব। কি কি সংখ্যা রয়েছে এর মধ্যে? 1 2 3 4 5। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজনের তালিকাটা এরকম করে করতে পারি। তাহলে আমরা চারটি তৈরি করলাম, এক জায়গায় লিখব মান আর পরিসংখ্যা। কি কি মান দেওয়া আছে? 1 2 3 4 5 এরকম মান রয়েছে। 1 2 3 4 5। 1 রয়েছে একবারই, 2 রয়েছে দুইবার, 3 রয়েছে একবার, 4ও একবার, 5 রয়েছে দুইবার। তো এরকম আমরা পরিসংখ্যা বিভাজনের তালিকা তৈরি করলে যদি বেশি সংখ্যার মান থাকে এবং পরিসংখ্যাও যদি বেশি হয়, তাহলে তালিকাবদ্ধ করে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে অতি সহজে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি। নাহলে একই সংখ্যা যদি 20 বার থাকে, 2 20 বার লেখা, 3 25 বার লেখা, 5 40 বার লেখা, এরকম যদি বেশি সংখ্যায় থাকে, তাহলে আমরা ওইভাবে করতে গেলে একটু সমস্যা, সময় অপচয় হয়। আর এইভাবে করলে আমরা অতি সহজে করতে পারি ছকের সাহায্যে, মানে পরিসংখ্যা বিভাজন তালিকায়। তাহলে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি? 2 এর এবং 5 এর। অতএব লিখব আমরা প্রদত্ত তথ্যের মধ্যে পরিসংখ্যা বেশি 2 এবং 5 এর, অথবা প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশিবার রয়েছে 2 এবং 5। অতএব সংখ্যাগুরু মান দুই, 5। সংখ্যাগুরু মান 2, 5। তো সংখ্যাগুরু মানের যে তথ্য বিভিন্ন তথ্যের বিচারে ইউনিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল, টেট্রামোডাল এরকমও সংখ্যাগুরু মান পাওয়া যায় কোনো কোনো তথ্যের। গণিত প্রকাশ বইয়ের 364 পৃষ্ঠার একটি অঙ্ক তুলে ধরেছি সংখ্যাগুরু মান নির্ণয়ের। নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। অনেকগুলি সংখ্যা রয়েছে, তো এর সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো দুটি পদ্ধতি আছে। প্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় সবাইকে সাজিয়ে নিব আগে। কোন মানটি সবচেয়ে বেশিবার রয়েছে এই তথ্যমালায় সেটি সংখ্যাগুরু মান, এটি একটি পদ্ধতি। অথবা আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে পারি প্রদত্ত তথ্যের। তাহলে একটু বেশি সহজ, আমি দুটি পদ্ধতি করে দেখাচ্ছি। প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা। যে কয়টি মান রয়েছে তাদের জন্য আমরা ছক তৈরি করব। 2 আছে, 3 আছে, 4 5 6 7 8। যে কয়টি মান আছে প্রত্যেকের জন্য ঘর তৈরি করব। 2 কতগুলা রয়েছে আমরা আন্ডারলাইন করে করে, নাহলে ছাড়া পড়ে যাবে, আন্ডারলাইন করে করে 2 কতগুলো আছে সেগুলো এখানে লিখব। 2 আছে, বা ডট দিয়েও করতে পারো, 2 একটা
এক 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 একটাই, 2 আছে একবার, 3 একবার, 2 বার, 3 বার, 4 4টা, 4 কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 5 কতবার? 1 2 3 4 5 6 7 8 9। 6 কতবার? 1 2 2 বার। 7 আন্ডারলাইন হয়েছে সবার, একটা 7। 8 একটা 8। 1 আর 2 2 4 9 13 12 25 5 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। মিলে গেছে। তাহলে পরিসংখ্যা সব থেকে বেশি কার? পরিসংখ্যা সব থেকে বেশি 4-এর। এখানে লিখব প্রদত্ত তথ্যে, অতএব প্রদত্ত তথ্যে পরিসংখ্যা সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি বার রয়েছে, সবচেয়ে বেশি বার রয়েছে 4। অতএব সংখ্যাগুরু মান 4। যেটা সবচেয়ে বেশি বার রয়েছে সেটাই পরিসংখ্যা, সংখ্যাগুরু মান 4। অতএব সংখ্যাগুরু মান 4। তো এইভাবে আমরা পরিসংখ্যার ছক তৈরি করে তার সাহায্যে করতে পারি, অথবা আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে করতে পারি। তো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যদি করি, মানের ঊর্ধ্বক্রমে সাজালে এইভাবেও করা যায় অঙ্কটা, সংখ্যাগুরু মান। তো মানের ঊর্ধ্বক্রমে 2 গুণাতে হবে একই রকমভাবে। 2 আছে কয়বার? একবার পাবো, তাহলে একটা 2 লিখব। 3 কতবার? আমরা গুনেছি, 3 গুনলে পাবো আমরা 4 বার, তাহলে 4টা 3 লিখব। 2 3 4, 4 বার লিখলাম। 4 কতবার? 12 বার, 4 লিখতে হবে 12টা। 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা 4 লিখতে হবে। 5 আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। 6 আছে 2টা, 6 6। 7 একটা, 8 একটা। তো এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রত্যেককে লিখে তারপরে আমরা হিসাব করব যে বেশিবার কে রয়েছে। হিসাব করলে দেখব 4 আছে সব থেকে বেশি 12 বার। লিখতে হয় প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশিবার রয়েছে 4। অতএব সংখ্যাগুরু মান সমান 4। তো দুইটা পদ্ধতি আমরা এভাবেও করতে পারি বা এভাবেও করতে পারি। তবে আমি দেখেছি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলে অনেক সহজ, এখানে ভুল হওয়ার চান্স বেশি। তাই পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব, যে কয়টি মান রয়েছে তাদেরকে উপরে লিখব এবং তাদের পরিসংখ্যা কত, মানে 2 কতবার আছে গুণে নিয়ে এখানে লিখব। গুণার সময় অবশ্যই আন্ডারলাইন করে করে করব, না হলে ছাড়া পড়ে যাবে। সংখ্যাগুরু মান নির্ণয়ের নেক্সট অঙ্ক একটু ভিন্নধর্মী। কি রয়েছে অঙ্কটি? একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। গত অঙ্কগুলিতে আমরা যে সংখ্যাগুরু মান নির্ণয় করেছি
সেখানে অবিন্যস্ত তথ্যে মানগুলি দেওয়া ছিল, মানে নির্দিষ্ট মান বিশিষ্ট সংখ্যার নির্দিষ্ট পরিসংখ্যা ছিল। তো গত তথ্যগুলিতে যে সংখ্যাটি বা যে মানটি সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট ছিল, মানে যে মানটি সবচেয়ে বেশিবার ছিল প্রদত্ত তথ্যে, সেই মানটি হলো সংখ্যাগুরু মান। কিন্তু এক্ষেত্রে বিন্যস্ত তথ্যে রয়েছে বা বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন বলা হয় একে। এখানে মানগুলি রয়েছে একটি শ্রেণী সীমানার মধ্যে, যেমন 16 থেকে 18। এই 16 থেকে 18 বছরের পরীক্ষার্থী রয়েছে 45 জন, 18 থেকে 20 এই বয়সের পরীক্ষার্থী রয়েছে 75 জন, আর 20 থেকে 22 এই বয়সের পরীক্ষার্থী রয়েছে 38 জন, এইভাবে রয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা পরীক্ষার্থীর সংখ্যা মানে পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা কোনটি সেটি আমরা নির্ণয় করতে পারবো। যেমন দেখতে পাচ্ছি এখানে সর্বাধিক পরিসংখ্যা কত রয়েছে? 75। কিন্তু এই 75 যে পরীক্ষার্থীর সংখ্যা বা পরিসংখ্যা, তার শ্রেণী সীমানা বা এই স্টুডেন্টদের বয়স কত? 18 থেকে 20, একটা শ্রেণী সীমানার মধ্যে রয়েছে। তাহলে আমরা এর সংখ্যাগুরু মান 18 ধরবো না 20 ধরবো? বাস্তবে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন থাকলে শুধুমাত্র সর্বাধিক পরিসংখ্যা থেকেই সংখ্যাগুরু মান নির্ণয় করা যায় না। কেননা বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ভর করে সর্বাধিক পরিসংখ্যার যে আগের পরিসংখ্যা রয়েছে আগের শ্রেণীর, সেই আগের শ্রেণীর পরিসংখ্যা এবং পরের শ্রেণীর পরিসংখ্যার উপরও নির্ভর করে সংখ্যাগুরু মান। কিন্তু সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য প্রথমেই সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো, পরীক্ষার খাতায় এই অঙ্কটি উত্তর করতে হলে নিশ্চয় প্রশ্নটি প্রশ্নপত্রে থাকবে, তাই তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তরটি করবে তখন এই ছকটি, প্রদত্ত ছকটি আরেকবার তুলে নেবে উত্তরপত্রে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন আমার চোখের সামনেই ছকটি রয়েছে, তাই ছকটি আমি আর অঙ্কন করছি না। কিন্তু তোমরা যদি পরীক্ষার খাতায় যখন করবে ছকটি উত্তরপত্রে তুলে নিবে প্রশ্নপত্র থেকে। তারপরে আমরা দেখব যে সর্বাধিক পরিসংখ্যা কত। এখানে যে পরীক্ষার্থীর সংখ্যা মানে পরিসংখ্যাগুলি রয়েছে, এখানে সর্বাধিক পরিসংখ্যা কত? 75। এই সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি, এর যে শ্রেণী রয়েছে এই শ্রেণীটিকেই বলা হয় সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী বা সংখ্যাগুরু মানের শ্রেণী বা মডাল ক্লাস। কারণ এই শ্রেণীটির মধ্যেই মানে 18 থেকে 20-র মধ্যেই সংখ্যাগুরু মানটি হবে। অর্থাৎ সংখ্যাগুরু মান যে আমরা নির্ণয় করতে চলেছি তার মানটা আসলে কত মান আসবে? 18 থেকে 20-র মধ্যে একটা মান আসতে হবে। তাই এই শ্রেণীটি, সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটিকে বলা হয় সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী বা মডাল ক্লাস। অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী সর্বাধিক পরিসংখ্যা যে শ্রেণীর রয়েছে 18 থেকে 20, এটি হচ্ছে মডাল ক্লাস সংখ্যাগুরু মানের শ্রেণী। অর্থাৎ আমাদের যে সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মান, সেটি অবশ্যই 18-র চাইতে বেশি, 20-র চাইতে কম হবে, তাহলেই অঙ্কটি ঠিক, না হলে ভুল।
তো সংখ্যাগুরু মান এক্ষেত্রে নির্ণয় করব আমরা একটি সূত্রের সাহায্যে। যদিও সূত্রটি কিভাবে তৈরি হলো সেটা সিলেবাস বহির্ভূত, তাই আলোচ্য বিষয় নয়। একটু কষ্ট করে সূত্রটা মুখস্থ করে নিতে হবে। অতএব সংখ্যাগুরু মান L প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এটি হলো সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র। এদের পরিচয় আমরা জানব। এল বলতে মডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণী রয়েছে তার নিম্ন সীমানা হচ্ছে এল, লোয়ার লিমিট। f1 বলতে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা। f0 বলতে আগের পরিসংখ্যা, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী তার আগের শ্রেণীর পরিসংখ্যা। f2 বলতে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী তার পরের শ্রেণীর f2 নেক্সট শ্রেণীর পরিসংখ্যা। আর h বলতে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এখানে এল বলতে মডাল ক্লাসের লোয়ার লিমিট, তাই 18। f1 বলতে মডাল ক্লাস সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা 75। নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না? f0 হচ্ছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা 45। f2 মডাল ক্লাসের পরের শ্রেণীর পরিসংখ্যা 38 এবং h মডাল ক্লাসের শ্রেণী দৈর্ঘ্য 18 থেকে 20 মানে 2। এই মানগুলি এখানে বসিয়ে আমরা হিসাব করে সংখ্যাগুরু মান নির্ণয় করব, যেটি অবশ্যই 18 থেকে 20-র মধ্যে আসবে। তাহলে এর মান হচ্ছে 18। f1 75 মাইনাস f0 45, 2 ইন্টু 75 মাইনাস 45 মাইনাস f2 মানে 38 ইন্টু h। 18 প্লাস 30, 8 5 13, 3 হাতে 1, 3 4, 4 8 83 ও h এর মান 2, এখানে 2 বসিয়ে দেবো আমরা। কুড়ি 3 60, এখানে হচ্ছে 3 10, 3 কত দিলে 10 7 67। এরকম আসছে। যদি সম্ভব হয় তাহলে 60/67 এটাকে ভাগ করে উত্তরটা নিয়ে আসবে, আর না হলে 18 পূর্ণ 60/67 এরকম লিখে দিলেও যথেষ্ট। 18 প্লাস 60/67 এটাকে একসঙ্গে হিসাব করলে 18 পূর্ণ 60/67 করলেও হবে, অথবা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখব এটা উত্তর আসবে 0.9, 18.9। সংখ্যাগুরু মান নির্ণয়ের আরেকটু ভিন্নধর্মী একটি অঙ্ক। গত অঙ্ক যেরকম ছিল বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন, এই অঙ্কেও রয়েছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন। তাহলে তফাৎ কি? গত অঙ্কে একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা যত, পরের শ্রেণীর নিম্ন সীমা তত ছিল। অর্থাৎ এখানে যত মান থাকবে এখানেও তত মান দিয়েই শুরু হবে। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা যত, নেক্সট শ্রেণীর নিম্ন সীমা তত, এই দুটো ম্যাচিং হবে, এই দুটো ম্যাচিং হবে, এরকম ছিল গত অঙ্কটাতে। বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন কিন্তু বহির্ভুক্ত আকারে ছিল। বহির্ভুক্ত আকারে মানে এর ঊর্ধ্বসীমা এর নিম্ন সীমা ম্যাচিং ছিল, কন্টিনিউয়াস ছিল। কিন্তু এই অঙ্কটাতে
বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন থাকলেও শ্রেণী অন্তর্ভুক্ত আকারে রয়েছে শ্রেণীগুলির মান, অর্থাৎ 45 থেকে 54, পরের শ্রেণীটি 55 থেকে 64। এর ঊর্ধ্বসীমা এর নিম্নসীমা একই হয়নি, ম্যাচিং হয়নি, শ্রেণী অন্তর্ভুক্ত রয়েছে, বহির শ্রেণীর সঙ্গে কোনো টাচিং নেই। তাই প্রথমে আমরা শ্রেণীর অন্তর্ভুক্ত আকারকে শ্রেণীর বহির্ভুক্ত আকারে পরিণত করব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে শ্রেণী অন্তর্ভুক্তকে শ্রেণী বহির্ভুক্ত করা যায় কী উপায়ে। এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করব, আরও নিম্ন করব, ঊর্ধ্ব সীমাকে 0.5 যোগ করে আরও ঊর্ধ্ব করব, তাহলেই দেখব আমরা শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী বহির্ভুক্ত আকারে প্রকাশিত হবে। অঙ্কটা করছি। তাহলে ছকটি আমরা তৈরি করলাম। আমরা শ্রেণী বহির্ভুক্ত আকারে প্রকাশ করব। এখান থেকে 0.5 বা 0.5 বিয়োগ, পরেরটার সঙ্গে 0.5 যোগ, তাহলে কি হবে? এটা হবে 44.5 থেকে 54.5, পরেরটা 54.5 থেকে 64.5, 104.5। পরিসংখ্যা 8, 13, 19, 32, 12, 6। শ্রেণী বহির্ভুক্ত আকারে শ্রেণী সীমানার আকারে আমরা লিখে প্রথমেই দেখব যে সর্বাধিক পরিসংখ্যা কোন শ্রেণীটির, মানে মডাল ক্লাস বা শ্রেণী সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটিকে আমরা প্রথমে নির্ণয় করব। তো পরিসংখ্যা রয়েছে 8, 13, 19, 32, 12, 6, অতএব সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 32। এখানে সর্বাধিক পরিসংখ্যা বা সর্বোচ্চ পরিসংখ্যা 32, অতএব সংখ্যাগুরু মানের শ্রেণী বা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী কোনটা? 74.5 থেকে 84.5, 74.5 থেকে 84.5, এটা হচ্ছে মডাল ক্লাস। অতএব সংখ্যাগুরু মান এর ফর্মুলাটা কি? L প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে এই মানগুলি আমরা কত পাচ্ছি? তো লোয়ার লিমিট অফ মডাল ক্লাস, তাহলে মডাল ক্লাস হচ্ছে আমাদের এটা। পরীক্ষার খাতায় গোল করার দরকার নেই। তাই লোয়ার লিমিট এল এর মান হচ্ছে 74.5, তারপরে F1 এর মান হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা 32। F0 বলতে আগের শ্রেণীর, মডেল ক্লাসের আগের শ্রেণীর পরিসংখ্যা 19। F2 বলতে পরের শ্রেণীর, এটার পরের শ্রেণীর পরিসংখ্যা 12।
আর এইচ, এইচ বলতে শ্রেণী দৈর্ঘ্য, সংখ্যাগুরুমান সংবলিত যে শ্রেণী আছে শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য কত, এটার মধ্যে ডিফারেন্স কত, 10। 74.5 থেকে 84.5 মানে 10। এই মানগুলি আমরা এখানে বসাবো, বসিয়ে উত্তরটা বার করব এবং দেখব 74.5 থেকে 84.5 মধ্যে উত্তর আসছে কিনা। তাহলে এল এর মান হচ্ছে 74.5 যোগ F1 32 মাইনাস 19, 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12 ইন্টু এইচ মানে 10। উনিশ থেকে 32 13, 64 মাইনাস 31, 2 9 11 ইন্টু 10, 74.5 130 ডিভাইডেড বাই 3 33। এবার 130কে 33 দিয়ে ভাগ করব, আলাদা রাফে ভাগ করে উত্তরটা আমরা লিখব। এটা ভাগ করলে 3.94 হবে, তাহলে 74.5 প্লাস 3.94 78.44। এটি হলো সংখ্যাগুরু মান। নেক্সট একটি ছোট অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্সআই ইজুকাল টু 132 প্লাস 5k এবং সামেশন অফ এফআই ইজুকাল টু 20 হলে কে এর মান কত। আমরা যৌগিক গড় নির্ণয়ের ফর্মুলা জানি, যৌগিক গড় সমান যৌগিক গড় এক্স বার বলা হয়, এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। যৌগিক গড়ের মান দেওয়া আছে কত, 8.1। এখানে মানগুলি বসালে আমরা অজানা রাশি কে এর মান পেয়ে যাব। এফ আই এক্স আই এর মান দেওয়া আছে 132 প্লাস 5k। মাধ্যমিক পরীক্ষায় শর্ট প্রশ্নে এগুলো আসে, তাই অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে। সামেশন অফ এফ আই হচ্ছে 20, কিচ্ছু না, বজ্রগ্রহণ করে কে এর মান বার করব। 132 প্লাস 5k ইজুক্যাল টু 2 1 2 2 8 16 162, 5k ইজুক্যাল টু 162 মাইনাস 132, k ইজুক্যাল টু 30/5 বা k ইজুক্যাল টু 6। অর্থাৎ নির্ণেয় মান নেক্সট অঙ্ক আরেকটি শর্ট প্রশ্ন, যদি ইউআই সমান এক্সআই মাইনাস 25/10 এবং সামেশন অফ এফআই ইউআই ইজুক্যাল টু 20 এবং সামেশন অফ এফআই সিগমা অফ এফআই ইজুক্যাল টু 100 হয়, তাহলে এক্স বারের মান কত। এক্স বার বলতে এক্সের গড় কত। আমরা গড় নির্ণয়ের 3টা পদ্ধতি আলোচনা করেছি, সেখানে লাস্ট যে গড় নির্ণয়ের পদ্ধতি ক্রমবিচ্যুতি পদ্ধতি, আমরা সেখানে দেখেছি যে ইউআইকে আমরা কি ধরি, এক্সআই মাইনাস 25/10। এটাকে আমরা তুলনা করব এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। ক্রমবিচ্যুতির আমরা জানি যে এ দিয়ে বিয়োগ করে এইচ দিয়ে ভাগ করা হয়, তো দুটোর মধ্যে তুলনা করলে আমরা পাচ্ছি, অতএব তুলনা করে পাই এ ইজুক্যাল টু 25 আর এইচ ইজুক্যাল টু 10।
আর গড় নির্ণয়ের মান আমরা জানি, গড় নির্ণয়ের ফর্মুলা যে যৌগিক গড় এক্স বার, মনে আছে কারো? ফর্মুলাটা কী ছিল? যৌগিক গড় এক্স বার, যাকে আমরা বিয়োগ করব, ওই যে একে বিয়োগ করেছি তাকে যোগ করব, সিগমা অফ এফ আই ইউআই ডিভাইড বাই এফ আই করবো, যাকে দিয়ে ভাগ করেছি এইচ তাকে দিয়ে গুণ করব, তাহলে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতির গড় নির্ণয় পাবো। এর প্রত্যেকের মান জানা আমাদের, এর মান হচ্ছে 25, এফ আই ইউআই এর মান দেওয়া আছে 20, এফ আই এর মান দেওয়া আছে 100, এইচ এর মান আমরা পেয়েছি 10, 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে হচ্ছে 27। আর কি দেওয়া আছে? এফ আই ইউআই ইজ ইকুয়াল টু 20 এবং এফ আই ইজ ইকুয়াল টু 100। কারণ প্রশ্নটা প্রশ্নপত্রে থাকবে, তাই উত্তরপত্রে মানগুলো লিখে নিলে ভালো। গণিত প্রকাশ বইয়ের একেবারে শর্ট কিছু প্রশ্ন 1 নম্বরের যেগুলো রয়েছে এখানে, যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, ড্যাশ প্রবণতার, কেন্দ্রীয় প্রবণতার মাপক। x1, x2, x3 ডট 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 xn এর গড় x বার হলে ax1, ax2, ax3 ডট 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 axn এর গড় ড্যাশ a নট ইজ ইকুয়াল টু 0, তাহলে ax বার হবে। সমস্ত x এর গড় যদি x বার হয়, তাহলে a সমন্বিত রাশিগুলা তার গড় হবে ax বার। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ, শ্রেণীদৈর্ঘ্য সমান হতে হবে, না হলে এইচ দিয়ে আমরা ভাগ করতে পারবো না, একটা কমন ফ্যাক্টর পাবো না, সেজন্য শ্রেণীদৈর্ঘ্য সমান হতে হবে। রয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, সত্য না মিথ্যা? নিঃসন্দেহে মিথ্যা, কারণ সব থেকে বেশি বার রয়েছে 9, তাই সংখ্যাগুরু মান 9 হবে, কিন্তু এখানে বলা আছে 10, অতএব মিথ্যা। 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা হচ্ছে 18, ছোট থেকে বড় সাজাবে, মাঝের সংখ্যাটি আমরা দেখব, যদি 18 থাকে তাহলে 18 সত্যি, যদি 18 না হয় তাহলে মিথ্যা। তো 3, 5, 14, 18, 20 এটা মিথ্যা আছে, কারণ মাঝখানে হবে 14। থ্যাংক ইউ।